নেক্সট হলো সেল ওয়াল। দেখো প্ল্যান্টের জন্য আউটার মোস্ট লেয়ার, আর অ্যানিমেল তো দেখা যায় না। এখানে যে সেল ওয়ালের কথা বলা আছে তা অবভিয়াসলি হায়ার প্ল্যান্টস এর সেল ওয়ালের কথা বলা আছে। সেটা আমরা দু চার লাইন পড়ে নিই আগে এনসিইআরটি অনুযায়ী, তারপরে আমরা আমাদের মতো করে আসছি। দেখো, it is a non-living rigid structure found outer to the plasma membrane of fungi and plants. দেখো সেই অর্থে ফাঙ্গাই তো প্ল্যান্টসই। আমরা যদি কেউ বটানি নিয়ে পড়ে তাহলে ফাঙ্গাইকে সে পড়বে, মানে ফাঙ্গাইকে প্ল্যান্টের মধ্যেই রাখা হয়। আমরা জানি ফাঙ্গাইকে নিয়ে 5 কিংডম ক্লাসিফিকেশনে একটা সমস্যা আছে যে তাকে কোথায় রাখা হবে। সে কিছু কিছু ক্যারেক্টার বা প্রপার্টি তার অ্যানিমেলের মতো আছে, কিছু প্রপার্টি তার প্ল্যান্টের মতো আছে, সেই জন্য দু জায়গায় নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তবু ওভারঅল দিনের শেষে এটাই যে প্ল্যান্ট, ফাঙ্গাই হলো প্ল্যান্ট। ঠিক আছে, তো সেখানে প্ল্যান্টস এর ক্ষেত্রে মানে সেখানে অ্যালগি টু অ্যাঞ্জিওস্পার্ম এবং ফাঙ্গাই এরা সবাই, এদের সকলে সেল ওয়াল আছে। ওকে, আচ্ছা নেক্সট, সেল ওয়াল অফ অ্যালগি ইজ মেড অফ সেলুলোজ, গ্যালাক্ট্যান্স, ম্যানান্স and minerals like CaCO3. In other plants it consists of cellulose, hemicellulose, pectin, proteins এসব। আমরা জেনারেলি সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করব, মানে প্ল্যান্টের ক্ষেত্রে, হ্যাঁ আদার প্ল্যান্টস এর ক্ষেত্রে, অ্যালগি না। আচ্ছা, the cell wall of young plant cell primary word is capable of growth. It is gradually বলি, হ্যাঁ আগে লাইন পড়তে গেলে না তার আগে কনসেপ্টটা দেওয়া দরকার আছে, আর লাইনের কোনো মানেই হবে না। খুব সহজ ভাবে বুঝবে, তাহলে জিনিসটা বহুদিন মনে থাকবে। বইয়ের ভাষায় যত বুঝবো না তত কম দিন মনে থাকবে। আমরা এনসিইআরটি পড়ছি, আমাদের লাইনগুলো মনে রাখতে হবে, তাই তো আমরা পড়ছি, কিছু করার নেই। কিন্তু আমি তো গোটা বিষয়টাই গল্পের মতো করে বলতে চাই যা তোমার বহুদিন মনে থাকবে। প্রথম দেখো, একটা সেল তাকে জেনারেলি হেক্সাগোনাল হিসাবে আঁকা হয়, প্ল্যান্ট সেলকে হেক্সাগোনাল আঁকা হয়। প্ল্যান্ট সেলেরও বিভিন্ন টাইপ আছে, মানে যদি ধরো প্যারেনকাইমা হয় তাহলে ওই গোল গোল টাইপের যেমন আঁকলাম তো আঁকতে পারি। যদি প্যারেনকাইমা প্যালিসেড হয় তাহলে লম্বা লম্বা আঁকতে পারি। তো বিভিন্ন জায়গায় প্ল্যান্ট সেল বিভিন্ন রকম হবে, যেহেতু আমরা সেল ওয়াল পড়ছি সেই জন্য বলছি। তাহলে এখানে কিন্তু জেনারেলি যদি বলি প্ল্যান্ট সেল হেক্সাগোনাল হয় জেনারেলি। তাহলে এই সেলটা ধরো ডিভিশন করবে। কেন আমি ডিভিশনে আসছি? কারণ সেল ওয়ালটা তৈরি হবে কখন? ডিউরিং সেল ডিভিশন। তাহলে সেই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে। আমি সেল ডিভিশন যদি বুঝি, আমি যদি সাইটোকাইনেসিস বুঝি, তাহলে আমি সেল ওয়ালও বুঝতে পারবো, কারণ সেখান থেকেই শুরুয়াতটা সেখান থেকে। তাহলে এই সেলটা যদি ডিভাইড করতে চায় তাহলে সে যে কোনো দিকে ডিভাইড করতে পারে। এই দিকে যদি ডিভাইড করে তাহলে এটা একটা নিউক্লিয়াস দেব, আর এটা হলো তার হিসাব মতো সেল ওয়াল। যদি এদিকে ডিভাইড করে তাহলে এদিকে হবে, যদি এদিকে ডিভাইড করতে পারে এদিকে হবে, ওইদিকে হতে পারে, ওইদিকে হতে পারে, সব দিকে হতে পারে। এবার আমরা তো এত দিক নিয়ে আলোচনা করতে পারবো না, আমরা একটা দিক নিয়ে আলোচনা করবো, যে কোনো একটা সাইড নিয়ে। সাপোজ আমরা এখানটা নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে ওভারঅল ধরো এটা একটা সেল, হ্যাঁ আমরা এখন আর কিন্তু হেক্সাগোনাল লাগবো না, যেহেতু আমরা 2D সারফেসে চলে এসেছি। আমরা বারবারই বলতে চাইছি একটা সাইড দেখবো, তো 2D। এবার ধরো এটা একটা সেল, আর একটু বড় করলেও হতো, যাই হোক, এটা একটা সেল। এবার এই সেলটার ক্ষেত্রে সাপোজ এটা নিউক্লিয়াস এই সাইডে, আর এই সাইডে এটা নিউক্লিয়াস, মানে আমরা বলতে চাইছি যে ক্যারিওকাইনেসিস হয়ে গেছে। সেল ডিভিশনে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে। এরপর সাইটোকাইনেসিস হবে। সেটা প্ল্যান্ট সেলে যদি হয় তাহলে সেল প্লেট, ফ্রাগমোপ্লাস্ট এসবের মাধ্যমে হয়। আর যদি অ্যানিমাল সেল হয় তাহলে ফারো ফরমেশন হয় না, ক্লিভেজ, ফারো ফরমেশন এরকম হয়। একটু একটু মনে রাখতে হবে, হ্যাঁ যাই হোক। এইবার যেটা বলছিলাম যে একদম সিম্পল গল্পে এসো, যে হয় কি। দেখো এই নিউক্লিয়াস দুটোর যখন ডিভিশন হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে ফেজের মধ্যে তো হয় সম্পূর্ণ। আমরা যখন পাই চার্টে দেখি তখন ক্যারিওকাইনেসিসের জন্য আলাদা জায়গা আর সাইটোকাইনেসিসের জন্য আলাদা জায়গা রাখি।
কিন্তু গল্প হলো এটা, বিষয় হলো এটা, যে সাইটোকাইনেসিসের জন্য কোনো আলাদা জায়গায় নেই। ওটা পাই চার্টে আছে কিন্তু হিসাব অনুযায়ী নেই। পাই চার্টে যদি আমি ক্যারিওকাইনেসিসের উপরে সাইটোপ্লাজমকে সাইটোকাইনেসিস দেখিয়ে দিই, তাহলে ওভারল্যাপ করে যাবে, বুঝতে অসুবিধা হবে ছেলেদের। বোঝা গেল কি বলছি? মানে এরকম বিষয়টা আমরা সেল ডিভিশনের সময় বলবো। সেটা হলো, ধরো একটা বিয়ে বাড়ি, একটু গল্প হোক, একটা বিয়ে বাড়ি, হ্যাঁ, মেয়ের বিয়ে, ঠিক আছে? তাহলে মেয়ের বিয়ে, যখন ধরো বিয়েটা, শোনা শোনা লাগছে, মেয়ের বিয়ে, হ্যাঁ, এবার ধরো বিয়েটা ধরো হিন্দুদের রাত্রে হচ্ছে বিয়েটা, আর লগ্ন আছে মাঝরাতে, শীতকালের রাত। অনেক কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে গল্পটা শুনতে, মানে পরিবেশটা বুঝতে পারো। ওই বর কনে, আর বর পক্ষের আর কনে পক্ষের ওই 2-4 জন লোক, ব্যাস গল্প শেষ। 10 জনের উপরে আর লোক নাই, সব খেয়ে দিয়ে শুয়ে গেছে, তারা জানে যে কোনটা করা উচিত, ঠিক আছে? এবার এই যে বর বউ আর বা তার সঙ্গে 5টা লোক যখন খেতে বসছে না, তখন দেখছে যে বিভিন্ন জায়গায় প্যান্ডেল খুলতে লেগে গেছে। তো এই বিয়ে বাড়িতে যারা গেস্ট হিসাবে এসেছিল, মানে যারা বাড়ির আত্মীয় স্বজন আর কি, রিলেটিভস, তারা তো সকাল সকাল শীতকালের দিন জানে ভালো 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 খাবার দাবার আছে, বিয়ে কি দেখবো, বর কালকে সকালেও দেখা যাবে, অত চাপ কিছু নাই, খেয়ে দিয়ে চুপচাপ ঠিকানায় গিয়ে শুয়ে পড়লেই ভালো। সকালে উঠে দেখছে যে বাড়ি পুরো সাজানো গোছানো ছিল, সকালবেলা ফাঁকা, কিছু নাই। মানে এটা শহরের বিয়ে বাড়ি নয় কিন্তু, হ্যাঁ, এটা গ্রাম সাইডের বিয়ে বাড়ি, যেখানে প্যান্ডেল হয়, বাঁশ খাটিয়ে প্যান্ডেল হয়, সেখানকার কথা বলছি, নাহলে মিলবে না হিসাব। তাহলে সকালবেলা উঠে দেখছে যে বিয়ে বাড়ি পুরো ফাঁকা, কিছু নাই। তো হলোটা কি, সেটা হলো বিয়ে শেষ, তো প্যান্ডেল গোটানো শুরু। প্রোফেজ মেটাফেজ, মেটাফেজে গিয়ে মাঝামাঝি, অ্যানাফেজে গিয়ে যখন আলাদা হতে লেগেছে, ওইদিকে প্যান্ডেলও গোটাতে লেগে গেছে, মানে সাইটোকাইনেসিসও শুরু। যখন টেলোফেজে গিয়ে আবার নিউক্লিয়াস হয়ে গেল, তখন সব শেষ। বুঝা গেল, বিয়ে শেষ, প্যান্ডেল গোটানো শেষ। এটা হলো মোদ্দা কথা, এটা হলো আসল গল্পটা। তার মানে পাই চার্টে যখন আমরা সাইটোকাইনেসিসের আলাদা একটা জায়গা পাই, পিৎজার ফালির মতো, সেই জায়গা কিন্তু অ্যাকচুয়ালি নাই হিসাব মতো। ওকে, কেন এতগুলো কথা বললাম? কারণ এখানে সেই গল্পই তো আসবে। ধরো এটা নিউক্লিয়াস করে দিয়েছি, তাই কারণ আমাকে গলগি বডিকে দেখাতে হবে, সেই জন্য নিউক্লিয়াস করেছি, নাহলে আমার নিউক্লিয়াস করাটা হিসাব মতো উচিত নয়। আচ্ছা চলো, কনসিডারেবল ব্যাপার। এটা ধরো গলগি বডি, সাপোজ এটা ধরো গলগি বডি। গলগি বডির মেন কাজ হলো সিক্রেশন, সিক্রেশন। তাহলে সেল ওয়াল ফরমেশনের জন্য যে সিক্রেশন দরকার হয়, সেটা যাই হোক না কেন, সেটা সেলুলোজের কন্টেন্টই হোক, হেমিসেলুলোজেরই হোক, লিগনিন হোক, সুবেরিন হোক, কিউটিন হোক, যা ইচ্ছা হোক, সবকিছুই কিন্তু সিক্রেট করে গলগি বডি, কারণ গলগি বডির কাজই এটা, সিক্রেশন। এইবার কি হয়, এই সেলটা দুটো সেলে কনভার্ট হবে, এটা তো, তাহলে মাঝখানে দেওয়াল দিতে হবে। ধরো এরা একটা বাড়ির 2 ভাই, ঠিক আছে? এবার দুই ভাইয়ের বিয়ে হয়েছে, দুটো বউ এসছে। এবার যা হয় বাকিটার বলার অপেক্ষা রাখেন। তো বউরা এসে তো মোটামুটি প্রথম প্রথম তো ভালোই ভাবছিল 2-4 দিন, তারপরে মুখোমুখি, তারপর মারপিটও শুরু করে দিয়েছিল, হ্যাঁ। দিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়েছে, দুই বই সিদ্ধান্ত নিয়েছে যে একে অপরের মুখই দেখবে না। সেজন্য 2 ভাইকে খুব ফোর্স করেছে যে দেওয়াল দেওয়াল, চীনের প্রাচীর তুলে দাও, মুখ দেখবো না। এবার ভাইরা আর কি করবে, তুলতে হবে প্রাচীর। এবার ধরো ভাইরা গরিব, খুব একটা বড় লোক নয় যে রাতারাতি ইন্টারনে তুলে দেবো দেওয়াল, ভাবতে হবে, তাহলে বুঝতে পারবে। ভাইরা খুব গরিব, আর সেই জন্য গরিবের দেওয়াল হবে। বোঝা গেল, ছিটে বেড়ার দেওয়াল। বোঝো কি ছিটে বেড়ার দেওয়াল, বোঝো? মানে ওই বাঁশ কঞ্চি এই সমস্ত দিয়ে প্রথমে একটা স্ট্রাকচার বানিয়ে নেওয়া হবে, যে তারপর এদিকে কাদা আর এদিকে কাদা দিয়ে একটা দেওয়াল হয়, হ্যাঁ, এটাকে ছিটে বেড়ার দেওয়াল বলা হয়। তো সেইটা এখানে হবে, তাহলে পুরো গল্পটা ক্লিয়ার কাট হয়ে যাবে, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। এই দেখো, সেলের সাইটোপ্লাজমে যে সাইটোস্কেলিটাল প্রোটিন ছিল, সেগুলো মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা সবাই হেল্প করবে মাঝখানে ওই স্ট্রাকচারটাকে খাড়া করতে। আর সেই স্ট্রাকচারটা হলো আমাদের ছিটে বেড়ার ওই বাঁশ আর কঞ্চি দিয়ে জাস্ট স্ট্রাকচার, যেটাকে আমরা ফ্রাগমোপ্লাস্ট বলছি, ফ্রাগমোপ্লাস্ট।
লাস্ট। এরপর এই যে স্ট্রাকচারটা দাঁড় করিয়ে নিল না, এরপর থেকে কাদা দেওয়া শুরু হয়েছে। দুই ভাই কেউই প্রফেশনালি এই কাজ করে না, মানে এই দেওয়াল তৈরির কাজ করে না, অন্য কাজ করে। এবার তারা এক্সপার্ট না এসব কাজে। এবার যেহেতু গরিব বলে দিয়েছি, তাহলে এটাই আমরা বলবো যে তারা যে লোক নিয়েছে রাতারাতি অনেক লোক লাগিয়ে সবকিছু একবারে রেডি করে দেবে, সেরকমও তাদের ডিসিশন হয়নি। তারা বলেছে যে ভাই দেখ, আমাদের মধ্যে তো কোনো শত্রুতা নাই, শত্রুতা তো সে বইদের মধ্যে। তো আমরা কি করব, কাদা রেডি করবো আমরা নিজেরা নিজেদের মতো, যে যার সাইডটা সময় মতো করে কাজ সেরে আমরা কাদা দেবো। বোঝা গেল? তো সেই ব্যাপারটাই এখানে হবে। এরপর থেকে গলগি বডি সিক্রেশন হলো, আর কাদা দেওয়া শুরু হলো। বোঝা গেল? ও ওর দিকটা, এর দিকটা আস্তে আস্তে ছিটে বেড়া দেওয়াল আরো প্রমিনেন্ট হতে আরম্ভ করলো। আর যেটাকে আমরা বলবো সেল প্লেট, থার্মোপ্লাস্ট এখন সেল প্লেটে কনভার্ট হচ্ছে। বোঝা গেল? এরপর আরো জমানো শুরু। এবার কিন্তু আমাদের অরিজিনালি এবার পয়েন্টে আসতে হবে। হ্যাঁ, এবার আর গল্প করলে হবে না, পয়েন্টে আসতে হবে, গল্পের জায়গায় আবার গল্প আসবে। সেটা হলো যে দেখো, একটা সেলের ক্ষেত্রে যদি মাঝের পোর্শনটা ভাবি, এটা মাঝেরটা, হ্যাঁ, দুটো দিকে সেল আছে, তাহলে এটা হলো তার মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা পরীক্ষায় কোশ্চেন আসে, আগে সবটা বলে নিই, সবকটা লেয়ার, তারপরে বলবো নিটের কোশ্চেনটা কি আছে। তাহলে প্রথমে তৈরি হলো মিডিল ল্যামেলা। তাহলে এটা বলছি নিউক্লিয়াস, এটা বলছি নিউক্লিয়াস। এই এখানে যা ছবি আছে সেটাই আর কি মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলা কি দিয়ে তৈরি? সেটা হলো পেকটিন। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পেকটিন। মিডিল ল্যামেলার যে মেইন কম্পোনেন্টস সেটা হলো পেকটিন। এই পেকটিনের দু রকমের পেকটিন থাকে, একটা হলো ক্যালসিয়াম পেকটেট, আর একটা হলো ম্যাগনেসিয়াম পেকটেট। ঠিক আছে? তার মধ্যে ক্যালসিয়াম পেকটেটের পরিমাণ সবচেয়ে বেশি। আবার একবার বলছি, মিডিল ল্যামেলার মেইন কন্টেন্ট পেকটিন, তার মধ্যে আছে ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। তার মধ্যে ক্যালসিয়াম পেকটেটের পরিমাণ বেশি। এটা কিন্তু শুধু মিডিল ল্যামেলার আমরা কম্পোজিশন বলছি, আমরা কিন্তু গোটা সেল ওয়ালের কম্পোজিশন বলিনি এখন ওভারঅল। আচ্ছা, এটা হলো। এরপর আমাদের কথাই ছিল যে যে ভাই যখন সময় পাবে কাদা দেবে, তাই হবে। এই ভাই সময় পেয়েছে যখন, তখন দিয়েছে কাদা, আর এই ভাই যখন সময় পেয়েছে তখন দিয়েছে কাদা। তৈরি হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। আগে একবার ভুলটা বোঝাবো, পরে ঠিকটা বোঝাবো। হ্যাঁ, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। তাহলে এটা হলো প্রাইমারি সেল ওয়াল। এই প্রাইমারি সেল ওয়ালে কি আছে? মেন উপাদান যেটা আছে সেটা হলো সেলুলোজ। এটা প্রাইমারি সেল ওয়ালের মেন কম্পোনেন্ট। এর সঙ্গে আছে হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন। হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন। তার মানে প্রাইমারি সেল ওয়ালের মেন কম্পোনেন্ট সেলুলোজ, তার সঙ্গে রয়েছে হেমি মানে অর্ধেক, হেমি সেলুলোজ, লিগনিন। লিগনিন হলো সবচেয়ে হার্ডেস্ট কম্পোনেন্ট অফ দ্য সেল ওয়াল। আমরা যে এই যে কাঠ গুলো ইউজ করছি, জানলা দরজা সব কাঠ ইউজ করছি, তাতে যে কম্পোনেন্টটা থাকার জন্য এই কাঠগুলোকে আমরা ইউজ করছি সেটা হলো লিগনিন। যে কাঠে যত বেশি লিগনিন আছে সেই কাঠ তত বেশি শক্ত। কিন্তু কিন্তু আমাদের এখানে বিষয় আছে যে ভালো লিগনিন থাকলেই, বেশি পরিমাণে লিগনিন থাকলেই সেই কাঠটার বেশি দাম হবে এমন নয়। আমরা যদি ধরো আম কাঠের খাট বানাতে যাই, তাহলে কি হবে? কি হবে? একটাও ডিজাইন হবে না। ডিজাইন যেগুলো খাটে হয় না, ওসব হবে না। কারণ তুমি মারবে এইদিকে তো ফাটবে এইদিকে, কারণ ও প্রচুর স্ট্রেংথ, ফ্লেক্সিবল না। এখানে বিরাট অনুষ্কার অ্যাড লাগবে, স্ট্রেংথ উইথ ফ্লেক্সিবিলিটি। স্যাম স্টিলের অ্যাড দেখে না, স্ট্রেংথ উইথ ফ্লেক্সিবিলিটি, এটা লাগবে। সেই জন্য সেই কাঠগুলোরই বেশি দাম, যে কাঠগুলোতে লিগনিনের সঙ্গে আদার কম্পোনেন্টস একটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশনে বা একটা নির্দিষ্ট কম্পোনেন্টসে ভাগ করা আছে। তারা স্ট্রেংথও দেয়, ফ্লেক্সিবিলিটিও দেয়। কিন্তু যেটা আমরা এই বিশাল বিশাল শক্ত কাঠে ওসব হবে না, ওখানে মারবো এখানে, ফাটবো ওখানে, এরকম আর কি। হ্যাঁ, সেজন্য ডিজাইন করা সম্ভব নয়। আবার একটা জিনিস হবে,
সেটা হলো এই যে প্রচুর শক্ত তো, ওয়েদারিং হবে না। এই যে কাঠ গুলাতে কাঠ ফেলে রেখে কি করা হয়, বছরের পর বছর মনে হয় মালিক নাই, না? যেখানে কাঠ চেরাই হয় সেখানে কাঠ তো প্রচুর পড়ে থাকে, আমরা ভাবি কি মালিক নাই ওদের, সব আছে মালিক। ওখানে ওয়েদারিং চলছে, ওয়েদারিং হচ্ছে যে যত রোদ খাবি খা, যত জল খাবি খা, দিয়ে যা খাবার হয়ে নে তুই, এরপর তোকে চেরাই করে আমি আমি জানলা দরজা বানাবো। তখন জল দিয়ে ধুয়ে দিল তাদের আরো কিছু হবে না, কারণ যা হবার হয়ে গেছে। বোঝা গেল? তো 5 বছর যদি ওখানে টাকাটা ফেলে রাখছে রাস্তায়, তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে, তা 5 বছরের টাকা তো ইন্টারেস্ট আছে, তো অবভিয়াসলি কাঠটার দাম বাড়বে। আর তুমি যদি মনে হয় এই গাছ কাটলাম আর এই চেরাই করে আনলাম আর এই যা দরজা জানলা বানিয়ে দিলাম, তাহলে সেই কাঠের অবস্থা ওই হবে যে শীতকালে ফাঁক হয়ে যাবে, হাওয়া ঢুকছে, আর বর্ষাকালে খুলছেও না লাগছেও না। হ্যাঁ, মানে লেগে গেছে তো খুলছে না, খুলে গেছে তো লাগছে না, এই অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওয়েদারিং নেই। তো সব গল্প আছে সেল বলে কেন, কারণ এগুলো তো ডেড টিস্যু, জাইলেম তো সেকেন্ডারি জাইলেম দিয়ে কাট হয়। এই যে দরজার টোটাল জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো সেকেন্ডারি জাইলেম, যা সবই মৃত এবং সেল ওয়াল। আর সেই সেল ওয়ালকে আমরা পড়ছি, যার জন্য এত বাড়তি কথা বলছি। আর সেই সেল ওয়ালের মেন কম্পোনেন্ট গুলোর কথা যখন বলছি না, এদের রেশিওটা ভীষণ ভাইটাল, আর সেই অনুযায়ী কাঠের দাম হয়। বোঝা গেল? এইবার প্রাইমারি সেল ওয়ালের পর বিভিন্ন জায়গায় বলতে চাইছি আমরা মেনলি অ্যাঞ্জিওস্পার্মে হয় সেকেন্ডারি সেল ওয়াল, জিমনোস্পার্মে হয় সেকেন্ডারি সেল ওয়াল। একটা আলাদা কালারে দেখাচ্ছি। ধরো সাপোজ এর পরে তৈরি হয় সেকেন্ডারি সেল ওয়াল। ওকে, সেকেন্ডারি সেল ওয়ালে সেকেন্ডারি সেল ওয়ালের মেন কম্পোনেন্ট কি, সেটা হলো হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ, হ্যাঁ, এটা মেন। তার সঙ্গে বাকি যারা ছিল তারা এবার আদার্স। তার মানে সেলুলোজ, সেলুলোজ, লিগনিন, সুবেরিন, ওইসব আর লিখছি না বারবার। ঠিক আছে, মানে এখানে যেমন সেলুলোজ মেন ছিল, এখানে হেমিসেলুলোজ মেন, দিয়ে বাকিরা আদার্স। যদি জিমনোস্পার্ম হয়, মানে সাইকাসকে বাদ দিলাম, একটা নরম প্রকৃতির, পাইনাস, নিটাম, হ্যাঁ, অরোগেরিয়া, এরা যদি হয় জিমনোস্পার্ম, তাহলে এর পরেও আবার একটা সেল ওয়াল, মানে সেল ওয়ালের লেয়ার দেখা যায়, যাকে বলা হবে অবভিয়াসলি টার্সিয়ারি, টার্সিয়ারি সেল ওয়াল। এটা কিন্তু একমাত্র জিমনোস্পার্ম, বাকিদের নয়। জিমনোস্পার্মের কাঠ দিয়ে যদি আমি বাড়ির ফার্নিচার বানাতে চাই না, তাহলে ফকির হয়ে যাবো। বুঝা গেল? প্রচুর দাম। আমাদের এখানে যা হয় না সব অ্যাঞ্জিওস্পার্ম দিয়ে। জিমনোস্পার্মের কাঠ দিয়ে কি হয়, রেলওয়ে স্লিপার তৈরি হয়। এই যে লোকাল ট্রেনে আমরা যে জায়গাগুলোতে বসে যাই না, ওই 2 ঘন্টা ধরে বসে গেলে আর মনে হয় এত শক্ত জিনিস কি দিয়ে বানায়, লোহা মনে হয়, ঠুকে দেখবে কাঠ আছে, কাঠ, জিমনোস্পার্মের কাঠ আছে। বোঝা গেল? যেগুলো 1 বছর বানিয়ে 20 বছর, 25 বছর, 30 বছর ঠুকে টেকেও ভাঙতে পারবে না তুমি, এমন শক্ত মনে হয়। ধরো বড় বড় ফ্যাক্টরির যে সমস্ত স্ট্রাকচার যদি দরকার হয়, তাহলে এসব হয়, ওগুলো প্রচুর দামি। ঠিক আছে, জিমনোস্পার্মের কাঠ, কাঠ থেকে এগুলো হয়। তো সুতরাং কেন কেন হয়, কারণ ডিপোজিশন। এই যে বিষয়গুলো রয়েছে, এখানে বিভিন্ন জিনিস ডিপোজিট করেছে না। এই বলছি এগুলো তৈরি হচ্ছে কি করে, এই যে কাদা দিল ভাই, এই ভাই কাদা দিল, এই তো সব তো কাদা দেওয়ার বলা হয়েছে। তাহলে যত বেশি জমাচ্ছে, যত যা জমাচ্ছে, তাই তো এই ওয়ালটা মোটা হচ্ছে। এই ওয়ালটা মোটা হলো কি করে, এত মোটা হলো কি করে, তার কারণ তো এই ওয়াল গুলো পরপর এলো। এবার ভুল কি পড়ালাম, ভুল পড়ালাম এটা, যে এই যে ভাবছো না পরপর ওয়াল গুলো আছে, এটা সবাই নাই, সবাই নাই। মানে যখন সেকেন্ডারি হচ্ছে তখন প্রাইমারি কেন থাকবে, প্রাইমারিতে কনভার্ট হয়ে গেল সেকেন্ডারিতে, এটা তো বোঝানোর জন্য। এটা যদি আমি না বোঝাই তোমাকে, তা তুমি বুঝতেই পারবে না বিষয়টাকে। বলছি প্রাইমারিটাই সেকেন্ডারি হলো, সেকেন্ডারিটাই টার্সিয়ারি হলো। বোঝা গেল? থ্রু ডিপোজিশন। সবকটা পাশাপাশি থাকে না, এটাই ভুল পড়িয়েছি। সবকটা পাশাপাশি থাকে না, এটা বোঝানোর জন্য। বোঝা গেল? তো এবার কি, অবভিয়াসলি যখন আমি সেকেন্ডারি বলছি, তো জেনারেলি প্রাইমারির কভার করে সেকেন্ডারি আসছে, তো থিকনেস বাড়বেই। যখন আমরা মেরিস্টেমেটিক টিস্যু পড়বো, ভাজক কলা, তখন আমরা বলবো সেল ওয়ালের থিকেনিং নাই, থিকনেস কিছু নাই।
যে দেওয়ালটা ভাঙতে হবে কাল, আজকে আমি কেন সেটাকে কংক্রিট করব? কালই তো ভাঙবো। বা সেল ডিভিশন হওয়া মানে কি? ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যুতে রেগুলার সেল ডিভিশন হবে, তার মানে কি? তা কালকে আবার ভাঙবো, তারপর দিন আবার ভাঙবো। তা যে দেওয়ালটা কালকে আমি ভাঙবো সেই দেওয়ালটা আজকে আমি অত কংক্রিট কেন করবো? তাহলে সেই সমস্ত জায়গায় দেখো, খুব বেসিক জিনিস এগুলো, মানে এমন নয় আমি সেল ওয়ালে অনেক টাইম কাটাচ্ছি মানে ফালতু টাইম কাটাচ্ছি। অনেক জায়গা কিন্তু তোমার ক্লিয়ার হচ্ছে যেখানে গিয়ে আমার কম টাইম লাগবে। বুঝতে পেরেছি আমি। যে ভাই যখন কাদা দিয়েছে সেই ভাই তেমন তেমন করে হয়েছে, দু ভাই প্রফেশনাল না। যার মানে দাঁড়ায় এরকম, যে এই যে সেল ওয়াল যদি আমরা একটু ডিপ করে দিই এরকম করে, যেহেতু ভাই দুজন প্রফেশনাল নয়, সেই জন্য কাদা দেওয়ার প্যাটার্নটাও প্রফেশনালি হয়নি। মানে কোথাও উঁচু কোথাও নিচু, এবড়ো খেবড়ো, এটা ওটা সেটা হয়েই গেছে। কারণ ভাইয়েরা প্রফেশনাল নাই বিষয়ে। বোঝা গেল? এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা দুটো জিনিস পাবো। একটা হলো পিট, আর একটা হলো প্লাজমো ডেসমাটা। দুই ভাইয়ের মধ্যে মিল আছে, দুই বইয়ের মধ্যে মিল নাও থাকলে, না থাকলেও তো ভাইরা বলেছে দেখ, বানাচ্ছি তো আমরা, আমরা না মাঝে মাঝে একটা করে গ্যাপ করে রাখবো, হ্যাঁ? তো কি হলো, আমি ধর কিছু আনলাম, চকলেট ফকলেট আনলাম, তো ছেলেকে আমি যেন টুক করে দিতে পারি, তাহলে ওই গ্যাপ গুলো রাখা খুব দরকার, কারণ তোর বাড়ি টপকে এসে দেওয়ার ক্ষমতা আমার নাই, বউকে আটকে। হ্যাঁ, অত ক্ষমতা আমার নাই। তো ওই দিক দিয়ে কিন্তু টুক করে দেওয়া যেতে পারে। সেই জন্য ওরা ইন্টেনশনালি এটা করে রেখেছে। আর এটা হলো প্লাজমোডেসমাটা। যদি সেল নিয়ে হয় টিস্যু, তাহলে তাদের কানেকশন তো লাগবেই। আমরা যদি 10 জন মিলে একটা কাজ করি, তাহলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো কোঅর্ডিনেশন, আমাদের মধ্যে একটা সমন্বয়। না থাকলে কাজ কি করে হবে? একটা কাজ হয় এরকম করে, যোগাযোগই নেই আমার সঙ্গে তোমার, কাজ কি করে হবে একটা কাজ? তো সেল দিয়ে যখন টিস্যু হচ্ছে, তার প্রত্যেকটা সেলের সঙ্গে প্রত্যেকটা সেলের কানেকশন থাকা দরকার আছে। আর সেটাই হয় থ্রু প্লাজমোডেসমাটা। ঠিক আছে? এইবার বিষয় হলো, এই যে পিট আর ভার্সেস আমরা একটা জিনিস লিখছি, সেটা জাস্ট হালকা করে, যেহেতু এনসিইআরটি তে নেই, আমরা জাস্ট একটু করে ছুঁয়ে দিয়ে চলে যাবো গ্রুপ, হ্যাঁ? সেটা হলো থিকেনিংস, পিট ভার্সেস থিকেনিং। সেটা কি? যে জায়গাগুলো কম পড়ে গেছে, যে জায়গাগুলো কম পড়ে গেছে সেই জায়গাগুলো হলো অ্যাকচুয়ালি পিট, যার বাংলা হলো কূপ। কূপ, যেমন কূপ হয় না, কুয়ো কুয়ো, যে জায়গাগুলো জমা পড়ে নাই কিছু, সেগুলো পিট। আর যেগুলো বেশি জমা পড়েছে বা জমা পড়েছে, সেগুলো অবভিয়াসলি ঠিক নেই। বোঝা গেল? এবার যে জায়গায় দেখা যাচ্ছে যে এই দিকেও এই ভাই কাদা দেয়নি, আর এই দিকেও এই ভাই কাদা দেয়নি, এমন হাল হয়েছে যে দুটো পিট কানেক্ট হয়ে গেছে, সেটাকে আমরা কানেক্টিং পিট বলবো। সেটাই মোটামুটি প্লাজমোডেসমাটা। মানে পিট দু রকমের হয়, একটা হলো কানেক্টিং পিট, যেটা তুমি বলতেও পারো প্লাজমোডেসমাটা। আর একটা হলো এরকম, ধরো এরকম, ধরো এই বাড়িটা আগে থেকে তৈরি করা আছে, আচ্ছা, পাশের জায়গাটা ফাঁকা আছে। এবার ওই ভদ্রলোক ধরো খুব একটা ভদ্র নয়, ঠিক আছে, বাড়ি বানাচ্ছে, ঠিক আছে, দেখা গেল জানালা, জেনারেলি কি করা উচিত, এই বাড়ির জানালা যেখানে আছে ওই বাড়ির জানালাগুলো একটু অন্যদিকে হবে, মানে একটু আগে হবে না পরে হবে, যাতে এই বাড়ির সঙ্গে ওই বাড়ির ডাইরেক্টলি মুখোমুখি দেখা না হয়, তাই না? সেটা কেউই চাইবে না, যে একটা প্রাইভেসির ব্যাপার রয়েছে। এবার দেখা গেল ওই লোকটা খুব ভদ্রলোক, তো সমানে সমানে জানালা করেছে, মানে এই বাড়ির যেখানে যেখানে জানালা আছে উনি সেখানে সেখানেই জানালা করেছেন। তাহলে এই ভাই যেখানে কাদা দেয়নি, ওই ভাইও সেখানে কাদা দেয়নি, দিয়ে কানেক্ট হয়ে গেছে, কানেক্টিং বিট। আর যদি এরকম হয় যে এই ভাই যেখানে দেয়নি, ওর কিন্তু অন্য ভাই ওখানে অন্য জায়গায় দেয়নি, তাহলে এটাকে বলা হবে ব্লাইন্ড পিট। ব্লাইন্ড, অন্ধ। ঠিক আছে? তাহলে দুটো রকমের পিট হলো, একটা হলো কানেক্টিং পিট, একটা হলো ব্লাইন্ড পিট। আর বেশি বকবো না, হ্যাঁ, এবার এনসেট আসবো।
দেখো হুড় হুড় করে বলে দিই কি হলো না হলো। সেকেন্ড লাইনে ছিলাম, থার্ড লাইনে ছিলাম, থার্ড বুলেটে। Cell wall of young plant cell primary wall is capable of growth. It is gradually dismisses age. The wall cell wall matures and secondary wall form on the inner side. আচ্ছা এখানে নিচের কোশ্চেনটা বলে দিই আগে, হ্যাঁ। সেটা হলো এই যে এতগুলো লেয়ার দেখালাম, মুছেও দিলাম আবার, যাই হোক এতগুলো লেয়ার দেখালাম, তার মধ্যে সবচেয়ে নিউক্লিয়াসের কাছাকাছি কে আছে, এটা এই কোশ্চেনে নিচে আছে টারসিয়ারি সেল ওয়াল, হ্যাঁ। আমাদের স্বাভাবিকভাবে মনে হয় কিন্তু সবসময় মিডিল ল্যামেলাম কাছে আছে, নিউক্লিয়াসের কাছে মিডিল ল্যামেলা আছে আমাদের মনে হয়। এমনি নর্মালি যে কোনো তুমি 50%-এর উপর স্টুডেন্ট বলবে মিডিল ল্যামেলা কাছাকাছি আছে, কারণ মিডিল মানেটাই মোটামুটি দাঁড়ায় যে কাছাকাছি থাকার বিষয়। কিন্তু দেখো থিকেনিং পরে পরে হয়েছে, তার মানে টারসিয়ারির পরে গিয়ে সেল মেমব্রেন হবে, তাই তো? কারণ এখন তো আমরা সেল ওয়াল পড়ছি, তার মানে এর পরে গিয়ে আসবে সেল মেমব্রেন, সেল মেমব্রেন আসবে, তখন ওয়াল চলছে। তাহলে মিডিল ল্যামেলা নিউক্লিয়াসের সবচেয়ে দূরে, আর টারসিয়ারি ওয়াল সবচেয়ে কাছে আছে। এটা নিটের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, ওই যে বলেছে টুয়ার্ডস মেমব্রেন, হ্যাঁ ওটা বলা আছে। দ্য মিডিল ল্যামেলা ইজ এ লেয়ার কন্টেনিং ক্যালসিয়াম পেকটেট, হুইচ এই যে বললাম ক্যালসিয়াম পেকটেট, হ্যাঁ, হুইচ হুইচ গ্লুজ দ্য নেবারিং সেলস টুগেদার, মানে আঠার মতো করে আটকে রাখে পাশের সেলগুলোকে, ঠিক আছে। The cell wall and middle lamellae may be traversed by plasmodesmata, বলে দিয়েছি আমরা প্লাজমোডেসমাটা। It connects the cytoplasm of neighboring cell, এই যে দুটো সেলের মধ্যে কানেক্ট করেছে। দুই কেন ভাবছো, আরো যত যত সেল আছে তাদের মধ্যে কানেকশন তৈরি করেছে প্লাজমোডেসমাটা, ওকে। আচ্ছা প্লাজমোডেসমাটার তো সুবিধা আছে অনেক, বুঝতেই পারছি আমরা, অসুবিধা কিছু আছে? অসুবিধা, প্লাজমোডেসমাটা থাকার সুবিধা আমরা দেখতেই পাচ্ছি, বলছি অসুবিধা কিছু আছে মনে হচ্ছে? অসুবিধাও কিন্তু আছে, হ্যাঁ। একটা সেলে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে সব সেলে ইনফেকশন হয়ে যায়, এটা অসুবিধা আছে। একটা সেলে যদি বাই চান্স ইনফেক্টেড হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী কোষগুলো যাদের যাদের সঙ্গে কানেকশন আছে তারা কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা অসুবিধা প্লাজমোডেসমাটার ক্ষেত্রে, ওকে। যাই হোক, ফাংশন বলা আছে সেভ দেয়, ড্যামেজ এবং ইনফেকশন থেকে রক্ষা করে, সেল টু সেল ইন্টারাকশন করে, আর আনডিজারেবল ম্যাক্রোমলিকিউলস কে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে। এই দেওয়া আছে সেল ওয়ালের ফাংশন, এখানে গল্প শেষ, সেল ওয়ালের গল্প শেষ। কিন্তু আরো অনেক কিছু আছে সেল ওয়ালে, আমরা করবো না। যারা যারা এর থেকেও ডিটেল জানতে চায় যে কোনো টপিক সম্পর্কে, আমরা যেহেতু এনসিইআরটির ওপরই ফোকাস করে আছি, তাদের বলবো যে নর্মালি সেলের যে সমস্ত ভিডিও আপলোড করা আছে আর কি ইউটিউব চ্যানেলে আমার, সেইগুলো দেখতে হবে। সেগুলোতে ইন ডিটেল আছে, যেগুলো 11-এর ক্লাস সেগুলোতে ইন ডিটেল আছে, এর থেকেও বড় করে আছে, এর থেকেও বেশি বেশি ইনফরমেশন নিয়ে অনেক গল্প করে করা আছে, ঠিক আছে। এখানে আমরা একটু প্রফেশনালি কাজ করতে হচ্ছে, কারণ এখানে বেশি টাইম নষ্ট করা যাবে না, এখানে একটা জায়গাকে ধরে আমাদের এগোতে হচ্ছে, হ্যাঁ। সেখানে গল্প করার তেমন সুযোগ নাই এখানে, হুম।